স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরুণী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে আগামীকাল। অনুমতি পেলে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের আলোচনা সভায় এসব কথা জানান তিনি। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তাজুল ইসলাম। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই প্রধান উপদেষ্টা নারাজ হন। মন্তব্য করে দলটির নেতারা বলছেন, একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। তারা আরও বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আর নিবন্ধনহীন ও 5ই আগস্টের পর জন্ম নেওয়া দলগুলো ছাড়া সবাই নির্বাচন চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলায় শনিবার আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। এই বিজয় যে গণতন্ত্রের জন্য, এই বিজয় একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, সে কথাটা আজকে আমাদের বুঝতে হবে। গণতন্ত্রের বিজয় আমাদের কান্তি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5ই আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া সবাই নির্বাচন চায়। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে, আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে। 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। বিএনপির নেতা আরও বলেন, একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনে দৃশ্যমান প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। একটি পক্ষ রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও বিচারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেন তারা। সরকারকে ব্যর্থ এবং দেশের জন আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র, নির্বাচন এবং সংস্কার আশুকরণের শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারে বক্তারা। সংস্কার শুধু এইটুক করলে রাজি আছি যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। বিএনপি দায়িত্ব নিয়ে এখন বারবার সংস্কার এবং সরকার চালানোর পদ্ধতির কথা বলে। কেন?
বিএনপি জানে যে এই দেশের অভিভাবকত্ব তাদের নিতে হবে। সরকার এজেন্ডা নির্দিষ্ট না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সন্ত্রাসী সুব্রত বাইন ধরা পড়ল, তার সঙ্গে মোল্লা মাসুদ ধরা পড়ল, তাদের কাছ থেকে একটা তথ্য পাওয়া গেছে ভারতীয়রা ষড়যন্ত্র করছে এক দলে বিভিন্ন দলের নেতাকে হত্যা করে তারপর সেই দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস তৈরি করে দেশের মধ্যে একটা সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি করা। রোড ম্যাপটা তারিখগুলো নির্ধারণ করতে হবে, তারিখগুলো যদি একবার জানায় দেখবেন অস্থিরতা কমে যাবে। আমার বিশ্বাস যে এত তারিখে নির্বাচন হচ্ছে, এত তারিখে নমিনেশন সাবমিটেড হবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশের জন আকাঙ্ক্ষা নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান PMRS এর চেয়ারম্যান। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বরেই নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি স্বচ্ছ, জনকল্যাণ ও জবাবদিহিমূলক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক সরকারের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া দেশে অর্থনৈতিক শৃঙ্খলা আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজনীতিবিদরা মিলে একটি দর্শন ঠিক করতে পারলেই কেবল অর্থনৈতিক মুক্তি মিলবে, এমন দাবি ব্যবসায়ী নেতাদের। আর এবারের বাজেট থেকেই আর্থিক খাতে জবাবদিহিতা নিশ্চিতের চর্চা শুরু করতে হবে বলে মনে করেন নীতি বিশ্লেষকরা। একটি বেসরকারি টেলিভিশনের আয়োজনে দেশ বাজেট ভাবনায় উঠে আসে এমন মত। প্রতি বছর যে বাজেট তৈরি হয় তা পুরোপুরি বাস্তবায়ন হয় না, বাধ্য হয়ে করা হয় কাটছাট। এমন বাজেট আর্থিক খাতে তৈরি করে বিশৃঙ্খলা। সমাধানে দরকার রাজনৈতিক শৃঙ্খলা। রাজনীতিবিদদের মিলে ঠিক করতে হবে একটি মুক্তির দর্শন। যারাই চেষ্টা করছেন তারা আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শনিবার রাজধানীতে আয়োজিত দেশ বাজেট ভাবনায় উঠে আসে আর্থিক খাতের নানা অব্যবস্থাপনার চিত্র। যারা রাজনৈতিকভাবে যারা এমপি মন্ত্রী তারা কিন্তু বাইরে চলে যায়। আপনি যদি এই যে তাদের মানে হচ্ছে যে দেশের ভিতরে তাদের দায়বদ্ধতা নাই, তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, কিন্তু তারা তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। রাজনৈতিক আশ্রয়ে অনিয়ম বন্ধের তাগিদ দেন আলোচকরা। আপনি বছরের প্রথমে আসে একটা ওয়ান জাতীয় সংসদ নামে একটা বক্তৃতা দিলেন, সব মিথ্যা কথা বললেন ওখানে। বছরের শেষে বলেন যে এটা তো হইল না, কেউ কারো কারো জবাবদিহিতা নাই। তো একটা জবাবদিহিতাহীন দেশে কি ধরনের উন্নয়ন হবে আপনারা বুঝতেই পারেন। জবাবদিহিতা চর্চা শুরু করার সুযোগ এনে দিয়েছে জুলাই বিপ্লব। এটি কাজে লাগাতে হবে এবারের বাজেটেই। যেসব প্রতিষ্ঠান, ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তারপরে আমি আর পদ ছাড়ের কথা ভাবছি। আপনি ওই যে বড়জন যে ভাগি দিয়েছে তার কথা ভেবে সেটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্য কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সংসদবিহীন এবারের বাজেট চূড়ান্ত করতে অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আলোচকরা। নাম্বার ওয়ান রিজন কিন্তু পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারও গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে একথা বলেন তিনি আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে বর্তমান সরকার, এতে করে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি। এছাড়া পাচার করা, লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। করজালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না, তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু
পদক্ষেপের ভিতরে আছে সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি। সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক জেলা। বেশিরভাগ নদ নদীতেই বেড়েছে পানি। এতে 6টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া পরিস্থিতির আপডেট জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, ঝড় বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস? সুরভি, দেখুন, আপনি কিছুক্ষণ আগেও কিন্তু বলছিলেন যে বর্তমান আমাদের দেশের অবস্থার কথা। বৃষ্টিতে আসলে কয়েকদিন থেকেই কিন্তু বর্ষণ হচ্ছে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সেই সাথে যদি আমি বলি যে আজকে কিন্তু সকাল থেকে তেমন কোনো বৃষ্টিপাত দেখা যায়নি, সেই সাথে আকাশে কিন্তু রোদ ছিল, কিন্তু রাজধানীর আকাশে হঠাৎ করেই কিন্তু দুপুরের পর অর্থাৎ 12টার পর থেকে কিন্তু আবারও মেঘাচ্ছন্ন দেখা গিয়েছে। সেই সাথে দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এমনকি আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে কিন্তু মেঘাচ্ছন্ন আগামী কয়েকদিনে কিন্তু আবারও বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এই নিয়েই কিন্তু আমরা আজকে আবহাওয়া অফিসে এসেছি এবং আবহাওয়াবিদ আমার সামনে আছে। আমরা আসলে মূলত তার সাথে কথা বলেই জানবো আগামী কয়েকদিন কেমন যাবে এই বৃষ্টিতে। সেই সাথে আমরা যেহেতু আজকে সারাদিন দেখেছি থেকে কিন্তু বিকেলের পর থেকে যে বৃষ্টি হচ্ছে সে বিষয়টি নিয়েও কিন্তু আমরা আবহাওয়াবিদের কাছ থেকে জানবো। আপনি যে বিষয়টা একটু আগে আমি বলছিলাম যে আসলে বৃষ্টি হচ্ছে এবং সামনে আরো আগামী কয়েকদিন বৃষ্টি হবে, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে বলছিলেন। এখন আসলে আমরা জানতে চাচ্ছি যে আসলে কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, একটু যদি জানাতেন। দেখেন, কয়েকদিন আগে আমাদের গতকালকে যে লঘুচাপটা শেষ হয়ে গেল, একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ পর্যন্ত আসছিল শেষ পর্যন্ত। শেষে আমরা লঘুচাপ থেকে এটা আমাদের ওইটার প্রভাবে যে বৃষ্টিটা হচ্ছিল সেটা কিন্তু এখন শেষ। আর আমরা বললাম যে আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী সারা দেশে সক্রিয় অবস্থায় রয়েছে, এর কারণে মূলত কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে। যদিও সিলেটে আমাদের গত 24 ঘন্টায় সন্ধ্যা 6টা পর্যন্ত 202 মিলিমিটার বৃষ্টিপাত পেয়েছি। তো আমাদের সারা দেশের জন্যই কোথাও কোথাও আমাদের ভারী বর্ষণ অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বিশেষভাবে বলতে গেলে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ব্যতিক্রম। এই 3টা ডিভিশনে বা 3টা বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা বা সম্ভাবনাটা অনেকটা বেশি। এবং আগামী মাসের 3 তারিখের কাছাকাছি সময় গিয়ে আমরা আবহাওয়ার অনেকটা উন্নতি দেখতে পাবো। এর আগে তেমন একটা উন্নতির সম্ভাবনা কম, হয়তো বা সকালবেলা বৃষ্টি দেখবো না, কিন্তু দুপুর বা রাত থেকে আবার বৃষ্টি দেখতে পাবো। কারণ মৌসুমী বায়ুর স্বভাবটা এরকম যে সারাদিন হয়তো বা বৃষ্টি হতে পারে, অনেক সময় সারাদিন না হয় যে কোনো একটা সময় বৃষ্টি হতে পারে। আর যেহেতু সাগরে বা আমাদের কোনো লঘুচাপ বা অন্য কোনো সিস্টেম নেই, আর মৌসুমী বায়ু যেহেতু নতুনভাবে আজকে আমাদের সারা দেশে সক্রিয় হয়েছে, এর প্রভাবেই এখন বৃষ্টিটা হচ্ছে এবং ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের প্রভাবটা একটু বেশি থাকবে। ধন্যবাদ আপনাকে। সুরভি, আপনি যেমনটি শুনছিলেন যে আগামী 3 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে বলেও আবহাওয়া অফিস জানিয়েছেন এবং সেই সাথে এই কয়েকদিনের চেয়েও ভারী বর্ষণটা বেশি হতে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস বলছেন। সুরভি, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আগামীতে আমরা জানাতে পারবো আসলে কেমন থাকছে আবহাওয়ার অবস্থা এবং আবহাওয়া অফিস কি বলছেন। নিশ্চয়ই নূপুর মাহমুদ, ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার বসছে 16টি কোরবানির পশুর হাট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এরই মধ্যে কোরবানির হাটে পশু উঠতে শুরু করলেও এখনও জমেনি কেনাবেচা। অবশ্য এরই মধ্যে ক্রেতাদের অভিযোগ, দাম আকাশ ছোঁয়া। ঈদুল আজহা সামনে রেখেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে কুরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন ইজরাদার থেকে শুরু করে ব্যাপারী, পরিবহন শ্রমিক, এমনকি নিরাপত্তা কর্মীরাও। রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশু কেনাবেচা। তবে এরই মধ্যে কিছু হাটে দেখা যাচ্ছে গরু, মহিষ, ছাগল, এমনকি উট ও দুম্বার উপস্থিতি। তবে এখনও জমে ওঠেনি পুরোপুরি কেনাবেচা। অধিকাংশ হাটে পশুর সংখ্যা তুলনামূলকভাবে কম, ফাঁকা পড়ে আছে অনেক স্থান। ক্রেতারা এখনও দাম যাচাই বাছে ব্যস্ত। গরু পর্যাপ্ত পরিমাণ এখনো ওঠে নেই, অনেক কম। আগে তো আমরা মনে করি ভিতরে ঢোকা জায়গা নাই, এখন তো পুরোটাই ফাঁকা। ভিতরেও দেখলাম অনেক ফাঁকা। সামান্য কিছু গরু উঠছে, কিন্তু বড় বড় এখানে গরু আছে 28 লাখ চাইতেছে, 22 লাখ চাইতেছে। আমরা আসছি দেখতে। গরুর তো ভাই অনেক দাম, বর্তমান পরিস্থিতিও খারাপ, তো আমাদের বাজেটও ছোট, বাজার তো কি হয় বলা যায় না, এই কারণে আর কি গরুটা আগে কিনা ফেলল।
ঈদের আগের 2-3 দিনেই জমে উঠবে কেনাবেচা, আর দাম কিছুটা সহনীয় হবে বলে প্রত্যাশা ক্রেতাদের। হয়তো আর একটু দেরিতে হলে সবাই পার্টি আসবে, দেখবে, তাতে যদি 2-4 লাখ টাকা বাড়ে ছাড়া চিন্তা ভাবনা আছে। মাঝখানে সিন্ডিকেট বা বিভিন্ন যেন গরুটাকে কৃত্রিমভাবে দাম না বাড়ায়। শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই জমতে শুরু করেছে কুরবানির হাটগুলো। তবে ব্যাপারী ও ক্রেতা দুই পক্ষের মুখেই একটাই কথা, দরদামে সমঝোতা হলেই হবে কুরবানির সার্থকতা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।